মানে আজকে আপনি শেষ ম্যাডাম, শুধু রাতটা হতে দেন, নিজেকে কিভাবে বাঁচান আমি দেখব। এবারও হৃদের কথার যথাযথ অর্থ বুঝল না মায়া, বরং মায়া মনে করলো সে আবারও কোনো ভুল করেছে যার জন্য হৃদ রেগে যাচ্ছে। মায়া উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কিছু করিনি, সত্যি বলছি। আপনার কিছু করতে হবে না ম্যাডাম, আমি আছি, আমি করব। আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমিও দেখব। মায়া অসহায় চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে বলল। সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। হৃদ মুহূর্তেই মায়ার মুখোমুখি হয়ে ঝুঁকে বলল, ওকে ডান, কিসমি, হ্যাঁ, কিসমি। হৃদের সোজাসাপটা কথায় মায়া লজ্জায় থতমত খেয়ে গেল। মুহূর্তেই চোখে ভেসে উঠল হৃদকে চুমু খাওয়ার কালকের দৃশ্যগুলো। মায়া লজ্জায় নত মস্তিষ্ক হতে চাইলে হৃদের হাত ওর গালে চেপে থাকার কারণে হতে পারল না। তারপরও মায়া হৃদের চোখে চোখ রাখতে না পেরে লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল। আমি পারবো না, সরুন, আমি যাব। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে হঠাৎ নরম হয়ে আসলো। মায়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে শাড়ি ভেদ করে মায়ার উন্মুক্ত কোমরে দুহাত ভিড়ালো। মাথা ঝুঁকে কপাল ঠেকালো মায়ার খোলা কাঁধে। আলতো ঠোঁট ছোঁয়াতে মায়া কেঁপে উঠে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিল ভয়ে। হৃদ শক্ত হাতে আঁকড়ে ধরলো মায়াকে, নিজের সাথে মিশে মায়ার কাঁধে পরপর ঠোঁট ছুঁয়ে উঠল গলায়। তারপর গলা থেকে একইভাবে কানে স্পর্শ করেই হৃদ ফিসফিসিয়ে বলল। আমার পারমিশন ছাড়া শাড়ি চেঞ্জ করবে না। মায়া ভয়ে কোনো রকমে কম্পিত গলায় অল্প আওয়াজে বলল, হুম। রাতে আমার রুমে আসবে। হুম। মায়ার উত্তরের সাথে সাথে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ার গালে। তার পরপরই এ গালে ওই গালে দুই গালে একই শব্দ হলো। কপালে ঠোঁট ছুঁয়ে হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল। আমার রুমে আসো। বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেক সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো মায়ার কি হয়েছে ওর সাথে, তখনই লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল মুহূর্তেই। হৃদের পিছন পিছন রুমে না গিয়ে বরং উল্টে দৌড়লো নিজ রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস হলো না আর। বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেকটা সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো কি হয়েছে ওর সাথে, লজ্জায় তৎক্ষণাৎ দুহাত চলে গেল মুখে। মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনা পুনরায় মনে করতেই হৃদের পিছনে না গিয়ে উল্টে দৌড়লো নিজের রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস মায়ার নেই, কিন্তু নিজের রুমের দরজায় গিয়েও আটকে গেল মায়া। এতদিন পর মায়ার স্বামী ওকে ডেকেছে, এখন না গেলে নিশ্চয়ই আবার রেগে যাবে, বলবে মায়া বেয়াদব বউ ওনার। নিজের চিন্তা ভাবনায় মায়া হৃদের রুমে যেতে গিয়েও আবার বেঁকে গেল, বরং নিজের দিকে তাকিয়ে পরখ করলো অগোছালো চুল আর তেল চিটচিটে মুখটা। মায়া তৎক্ষণাৎ দৌড়ে এগোলো ওয়াশরুমের দিকে। হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর যাবে স্বামীর রুমে। নয়তো কেমন দেখাবে যে ও অগোছালো আর ময়লা ময়লা হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে। মোটেও বিষয়টা ভালো দেখাবে না বলেই মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে গেল ড্রেসিং টেবিলটার সামনে। সেখানে পূর্ব থেকে জুঁই দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছিল, গায়ে তারও কালো রঙের জামদানি শাড়ি জড়ানো। ফর্সা শরীরে যেন চকচক করছে সেটা। মায়া আগ বাড়িয়ে এসে জুঁয়ের হাত থেকে চিরুনি টেনে নিজে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসে পড়ল। কোপা করা এলোমেলো চুলগুলো খুলে দিতেই সেগুলো পিঠ ছড়িয়ে পড়লো ফ্লোরে। মায়া চিরুনিটা পুনরায় জুঁয়ের হাতে দিতে দিতে বলল। চুলগুলো ঠিক করে দে তোরে জুই। জুঁই মায়ার হাত থেকে চিরুনি নিতে নিতে বলল। কোথাও যাবে নাকি? ওরা রুমে যাব। জুঁই মায়ার কথাটা পুনরায় শুধিয়ে বলল। উনি মানে হৃদ ভাইয়ের রুমে? উনি ডেকেছেন যেতে। জুঁই আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞেস করলো না মায়াকে, বরং সে নিজের অগোছালো চুল রেখে মায়ার চুলগুলো চিরুনি করে বেঁধে দিল গুছিয়ে। এর মাঝেই মায়া তাড়াহুড়োয় অল্প স্বল্প সাজুগুজু করে উঠে দাঁড়ালো। নিজেকে পরিপাটি করেই পুনরায় দৌড় লাগালো হৃদের রুমে। জুঁই চিরুনি হাতেই মায়ার চলে যাওয়ার উচ্ছ্বাস পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলেই সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয়, নয়তো একটা ভুল মানুষের জীবন ধ্বংস করার ক্ষমতা পর্যন্ত রাখে। আচ্ছা, জুঁই কি আয়নের জন্য ভুল মানুষ ছিল? জুঁইয়ের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো, অবশ্যই জুঁই আয়নের জন্য একটা ভুল মানুষ ছিল, নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পারলো জুঁই সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিতে? এটা কি প্রমাণ করে না জুঁই একটা ভুল মানুষ ছিল আয়নের জীবনে?
আদেও এখানে আয়নের কোনো দোষ ছিল? এই সম্পর্কের মাঝে জুই টেনেছিল আয়নকে, আবেগ ভালোবাসা সবকিছু জুই আয়নের প্রতি দেখিয়েছিল। তাহলে জুই কিসের অপরাধে আয়নকে অবজ্ঞা করলো? আসলে কি জুই রাদীপকে পছন্দ করত, নাকি ফোনের ওপাশে থাকা মানুষটাকে পছন্দ করত জুই? যে জুইয়ের সাথে সারাক্ষণ কথা বলতো, ওর খেয়াল রাখতো, যত্ন করে ভালোবাসতো, যার সাথে জুইয়ের মনের লেনদেন হয়েছিল, ভালো লাগা আবেগ পছন্দ অপছন্দ সবকিছু জড়িয়েছিল, আর সেই মানুষটাই তো আয়ন ছিল। তাহলে তাকে কেন জুই কোনো অপরাধে দূরে সরালো? কিসের জন্য? চিরুনি হাতে নিয়ে জুই ধূপ করে ঢোলের উপর বসে পড়লো। হাঁটুতে দুহাত ঠেকিয়ে মুখ ঢেকে বসলো, মাথা ঝুঁকে। তীব্র অপরাধ বোধে জুই শরীর কাঁপিয়ে ফুপিয়ে উঠল শব্দবিহীন কান্নায়। এর মাঝে কেউ বেশ কয়েকবার নক করে রুমে ঢুকলো, কিন্তু ক্রন্দনরত জুই নিজের বেখিয়ালির কারণে সেটা সাহস করতে পারল না। কেউ একজন কক্ষে প্রবেশ করেই ভেতর থেকে দরজা আটকিয়ে দিল। পেছনে ঘুরে নিজের বুক পাশের শার্টে বোতামে হাতে দিতেই থমথমে খেয়ে বসলো রুমে জুইয়ের উপস্থিতি দেখে। দরজার আওয়াজে সবেমাত্র জুই মাথা তুলে তাকিয়েছিল। মনে করেছিল মায়া পুনরায় রুমে এসেছে বুঝি, কিন্তু একই রুমে মায়ার জায়গায় আয়নকে দেখে থমথমে খেয়ে বসলো জুইও। মুহূর্তের মাঝেই জুই ধরপড়িয়ে উঠে দাঁড়ালো আয়নকে দেখে। দোহাতে চোখের পানি মুছতে মুছতে পিঠ বেঁকে দাঁড়ালো তৎক্ষণাৎ। আয়ন তখনও জুইয়ের ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে। আপনি কাঁদছেন কেন জুই? আয়নের অল্প কথাই যেন জুই আরো আবেগী হলো। ডুকরে কেঁদে উঠল তীব্র অপরাধ বোধে। জুইয়ের কান্নায় আয়ন ভিতর থেকে বিচলিত হলেও বাহির থেকে শক্ত দেখালো। আয়ন এই মুহূর্তে চলে যেতে গিয়েও পারল না জুইয়ের ফুপিয়ে কেঁদে উঠা দেখে। কিন্তু বন্ধ দরজার ভিতরে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকাটা দৃষ্টিকটুর বলে সে সামনে এগোলো না। তবে আয়ন স্থিরও থাকতে পারল না, কারণ সে কখনো জুইকে কাঁদতে দেখেনি, এই প্রথম। অধৈর্যের আয়ন পুনরায় প্রশ্ন করলো জুইকে, আপনি ঠিক আছেন জুই? কাঁদছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? রাদীপের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে? আমি কি কথা বলবো রাদি? আয়নের কথাগুলো বলতে বলতে দু এক কদম এগোলো সবে। দুজনের মাঝে তারপরও কয়েক কদমের দূরত্ব ছিল, সেটা মুহূর্তেই শেষ করলো জুই। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগেই জুই চাপটে জড়িয়ে ধরলো আয়নকে। পরিস্থিতি এমন হবে আয়ন আশা করেনি। কেমন বোকার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে সে। তক্ষুনি জুইকে ভাঙা গলায় বলতে শোনা গেল, আমি ভুল করেছি ডাক্তার সাহেব, বিশাল বড় ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে রাদীপ ভাইয়া মনে করে কথা বললেও আমি সব সময় ফোনের ওপাশের মানুষটাকে ভালোবেসেছিলাম, যেটা আপনি ছিলেন। আমার কখনো কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তীব্র অপরাধ বোধে আমি রোজ পুড়ছি, প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ প্লিজ। তড়াক করে মস্তিষ্ক জ্বলে উঠল আয়নের। বন্ধ দরজার ভিতরে দুজন নারী পুরুষের আলিঙ্গন করা পাপ, তাছাড়া খানবাড়ি ভরপুর মেহমানে। যদি কেউ ওদের এই পরিস্থিতি দেখে তাহলে দুজনের কলঙ্কের সীমা থাকবে না। আয়ন মুহূর্তের মাঝেই জুইকে টেনে নিজের থেকে সরে দাঁড়ালো। রাগে বলল, আপনি নিজের লিমিট ক্রস করে ফেলেছেন জুই। রাগে কথাগুলো বলেই আয়ন ত্যাগ করলো। জুইকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজের রুম থেকে বের হয়ে গেল দ্রুত। আয়নকে চলে যেতে দেখে জুই পুনরায় কেঁদে উঠল। ভাবলো আয়ন হয়তো জুইকে কখনো ক্ষমা করতে পারবে না, অথচ আয়ন রুমে এসেছিল নিজের ট্রলি ব্যাগের জন্য। চট্টগ্রামে এই খানবাড়িতে আসলে সে এই রুমের অবস্থান করে। কাল রাতে মায়া আর জুইকে আয়নের রুমটা দেওয়াতে আয়ন আর এই রুমে আসেনি, রাদিফের সঙ্গে ছিল, কিন্তু নিজের ট্রলি ব্যাগটা এই রুমে থেকে যাওয়ার কারণে সেটা নিতে এসেছিল এখন। আয়ন প্রথমে মনে করেছিল রুমে হয়তো কেউ না কেউ থাকবে, কাউকে বললে রুম থেকে আয়নের ট্রলিটা বের করে দিবে। কিন্তু আয়নের পরপর কয়েকবার নক করার পরও যখন রুমের ভিতর থেকে শব্দ আসলো না, তখন আয়ন মনে করেছিল রুমে হয়তো কেউ নেই, সবাই নিচে। সেই জন্য সে ভেবেছিল যখন এসেছে তখন না হয় একেবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর এই জন্য আয়ন রুমে ঢুকেই প্রথমে দরজা আটকে দিয়েছিল খালি রুম ভেবে। কিন্তু রুমে হঠাৎ জুয়ের উপস্থিতি দেখে সে থতমত খেয়ে বসলো। আয়ন চেয়েছিল বেরিয়ে যাবে তৎক্ষণাৎ, কিন্তু জুইকে কান্না করতে দেখে না চাইতেও দাঁড়াতে হয় আয়নকে। মন বিচলিত হয়ে উঠে জুই কেন কান্না করছে সেটা জানতে, কিন্তু জুয়ের হঠাৎ জড়িয়ে ধরাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এমন কিছু হবে আয়ন স্বপ্নেও ভাবেনি। মন খচখচে আয়ন বেরিয়ে যেতেই জুয়ের গাল বেয়ে অশ্রু জড়ালো ভিতরকার তোলপাড়ে। দরজা খোলা থাকায় মায়া নক না করেই ঢুকলো হৃদের রুমে। স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারো অনুমতি প্রয়োজন নেই মায়ার।
মায়ার সেই অধিকার আছে। উৎফুল্লর মায়া হাসি মুখে ভিতরে প্রবেশ করতেই থমথমে খেয়ে বসলো হৃদ, শশীকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ রুমে মায়ার উপস্থিতি পেয়ে হৃদ শশী দুজনেই পিছনে তাকালো। হৃদের হাতে তখন শশীর দেওয়া লেবু পানির গ্লাসটা, যেটা সে পান করছিল। মায়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদকে আগের ন্যায় স্বাভাবিকই দেখালো, কিন্তু শশী মায়ার নখ না করে হৃদের রুমে প্রবেশ করাটা ভালো চোখে দেখলো না। কিন্তু তারপরও সেটা হৃদের সামনে মায়াকে কিছু না বলে বরং মায়ার উপস্থিতির কারণ জানতে চেয়ে বলল, এখানে কিছু বলবে মায়া? শশীর প্রশ্ন মায়ার চোখে পানি দেখা গেল। হৃদকে স্বাভাবিক দেখে মায়ার কষ্ট আরো বাড়লো, কিন্তু রাগে জিদ্দে মায়া সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ শশীর দুজনকে একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ দেখে মায়ার মনে হলো সত্যিই শশীর সাথে হৃদের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে। মায়া হাসি মুখখানা মুহূর্তেই নুইয়ে গেল তীব্র চেদে, চোখের কোণে জমলো ক্ষোভের জল। শশীর কথায় মায়া কিছু বলবে তার আগেই হৃদ লেবু পানি সবটা শেষ করে শশীর হাতে খালি গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আমি ওকে ডেকেছিলাম। হৃদের কথাটা স্বাভাবিকভাবেই নিল শশী। মায়ার উপর সন্দেহ ভাব সরে গিয়ে স্বাভাবিক গলায় বলল শশী, কেন, কোনো কাজ ছিল তোমার? আমাকে বলো, আমি করে দিচ্ছি তোমাকে। মায়া এই বাড়ির মেহমান, ও কি কাজ করে দেবে তোমাকে? মায়া পারবে না, আমাকে বলো কি করতে হবে। শশীর কথায় স্পষ্ট সে হৃদের সামান্য কাজের ভারও অন্য নারীর হাতে দিতে রাজি নয়। বিষয়টা মায়ার কাছে স্পষ্ট হলেও হৃদ যেন অদেখা করে শশীকে বলল, আমারটা আমি বুঝে নিব, তুই যা। বলতে বলতে হৃদ ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে ঘড়িটা খুলে পাশে রাখতে চাইলে শশী পুনরায় বলল, তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট উত্তর। হুম। শশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে মায়ার মুখোমুখি হয়ে বলল, আমার সাথে চলো মায়া। শশীর কথায় স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে একা হৃদের রুমে রেখে যেতে চায় না। শশীকে বাধা দিয়ে হৃদ মিরর দিয়ে মায়ার নত মস্তিষ্কের দিকে তাকিয়ে শশীকে শুধিয়ে বলল, তুই যা শশী, ও থাক। শশীর পিছনে ঘুরে সন্দিহান গলায় হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীকে এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তার মোটেও পছন্দ নয় কাউকে কৈফিয়ত দেওয়াতে। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, তোর সমস্যা? কিন্তু শশীকে কথা পেঁচাতে দেখে মায়া নিজেই চলে যেতে চেয়ে বলল, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তড়াক করে রেগে ওঠে। মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়েই হৃদ দাঁতে দাঁত পিষে মায়াকে ডেকে বলল, রিত, ডোন্ট গো, স্টে হেয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করেই জেদ দেখিয়ে বেরিয়ে গেল রুম হতে। মায়ার পিছন পিছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখেই রাগে দাঁতে দাঁত পিষল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সবকিছু ছুঁড়ে ফেললো ফ্লোরে। রাগে তীর করে এগোলো ওয়াশরুমের দিকে। শালা বালের বিয়ে করেছে সে, জীবনটাই তেনা তেনা হয়ে গেছে। না বউ কথা শোনে আর না বালের মেজাজটা কখনো তার পক্ষে হয়। চুন থেকে পান খসলেই বালের মেজাজ গরম হয়ে যায়। হৃদ ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগতেই তার শব্দ বাহির পর্যন্ত মায়া শশী কানে যায়। মায়া শশী দুজনেই বুঝতে পারে হৃদ রেগে আছে। সেই একই রাগ ক্ষোভে মায়াও আছে, সেই জন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলেই জিদ্দি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পেছন থেকে থামিয়ে দিয়ে মুখোমুখি হয়ে বলে, ও তোমাকে কেন ডাকছিল মায়া? শশীর এই প্রশ্নটা করার এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভিতরকার তোড়পাড় চলছে মায়ার মনে। মায়ার সকল রাগ ক্ষোভ গিয়ে পড়ল হৃদের উপর। মায়ার মনে হচ্ছে হৃদ ডাবল টাইমিং করছেন ওর সাথে। যে বউ রাখতে চাচ্ছে আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদের বউ থাকার শর্তেও হৃদের আশেপাশে শশীকে ফিরতে দিবে? কেন হৃদের সকল কাজ শশী করবে? যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কি রাখে। শশীর মনের ফিলিংস সম্পর্কে জানার পরও শশীর সবকিছু স্বাভাবিকভাবে নেওয়াটা কি সে শশীকে প্রশ্রয় দিচ্ছে না নিজের প্রতি? অবশ্যই দিচ্ছে। আর এই জন্যেই তো পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত 5 বছর ধরে। সবকিছু তো এমনিই শুরু হয়নি। অবশ্য পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পায়। যদি এসব মিথ্যা হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসব
এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই মায়া তো কখনো দেখেনি হৃদকে এসবের প্রতিবাদ করতে। মায়া হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সেই সব কিছু না হয় মায়া দেখার প্রয়োজন মনে করলো না, কিন্তু মায়া হৃদের জীবনে উপস্থিত থাকার পরও কেন প্রেমিকার এত বাড়াবাড়ি তদারকি থাকবে হৃদের জীবনে? এটা কি আদেও মায়া মেনে নিবে? অবশ্যই না। পরিবারের সবাই এমনি এমনি শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে না, এখানে অবশ্যই কারণ আছে বলেই বলছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবারের চলছে আর সেটা হৃদ জানে না এমনটা তো নয়। বাতাসের গতিতে সকল খবর হৃদের কানে পৌঁছই, তাহলে এই খবরটাও নিশ্চয়ই গিয়েছে। কই এই জন্য তো হৃদ কোনো স্টেপ নেয় না, বরং চুপ থেকে বিষয়টা আরো বড় করছে। দিন 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 শশীকে প্রশ্রয় দিচ্ছে হৃদের জীবনে ইন্টারফেয়ার করার জন্য। মায়া জীবনে সবকিছু মেনে নিবে, কিন্তু কখনো নারী সংক্রান্ত স্বামী পরকীয়া মেনে নিবে না। মায়া ভালোবাসার কাঙাল হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে কোনো নষ্টামি সহ্য করবে না সে। মায়া নাক মুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে শশী পুনরায় একই প্রশ্ন মায়াকে শুধিয়ে বলল। কি হলো, কথা বলছো না কেন? কি জন্য ডেকেছিল ও তোমাকে? শশীর হৃদকে ও বলে সম্বোধন করাতে মায়ার ভিতরকার রাগ আরো বাড়ল। অবুঝের মতন শশীর কথাটা ঘুরিয়ে বলল। ও কে আপু? শশী সহজ সরল উত্তর করলো তক্ষুনি। আমি হৃদের কথা বলছি তোমাকে। মায়া নাক মুখ শক্ত করে বলল। আপনার উনি জানে আমায় কেন ডেকেছিল আপু? এই বিষয়ে আমি কিছু জানি না, আমাকে বলেছিল ওনার সাথে দেখা করতে, সেজন্য গিয়েছিলাম। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। শশীর কথা মাঝে থামিয়ে মায়া চোখ মুখ শক্ত করে বলল। আপনাদের কতদিনের সম্পর্ক আপু? মায়ার কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল। দিন না, অনেক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা, সেজন্য তো হৃদের দেওয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি এই শাড়ি খুব পছন্দ, এই শাড়িটা হয়ে আমাকে দিয়েছে। তুমি হয়তো যা। শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ার। তার আগেই মায়া জায়গা ত্যাগ করলো ক্ষোভে। বিষাক্ত কাটার ন্যায় বিঁধছে মায়ার মনে শশীর কথাগুলো। শশীর মন দুটোই পুড়ছে তপ্ত দহনে। মায়ার মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে নিজের স্বামী হিসেবে কবুল বলে। মায়া তো জানতো নেতা ফেতারা ভালো হয় না, এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ার উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে সে। নয়তো আজ পর্যন্ত মায়াকে তো ওর স্বামী পছন্দ করে এটা শাড়ি গিফট করলো না, বললো না তুমি আমার জন্য আজ এই শাড়িটা পরবে। অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজের পছন্দের শাড়ি কিনে দিল। সেই লাল শাড়ি পরা প্রেমিকার হাতে লেবু পানি পান করছে আবার। এসব কিছু তো মায়ার চোখের সামনেই হচ্ছে, তাহলে মায়া কেন অন্ধের মতো চোখ বন্ধ করে রাখবে? অসহ্যের ন্যায় মায়া রুমে প্রবেশ করতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতন মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল নিচে। সবকিছু ঠিক হয়েও যেন সবকিছু আবারও এলোমেলো হলো দুজনের মধ্যকার সম্পর্কে। সেই রেশারেশি থেকে সারাটা দিন গেল, মায়া হৃদের সামনে যায়নি, কথা বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তা আর জুয়ের পাশাপাশি বসে রইল কক্ষে, কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়লো মেহমানদারিতে। মেজবানির খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খান বাড়িতে, যদিও মুক্তাকে কথা দিয়েছিল সে খান বাড়িতে আসবে দুপুরে দাওয়াতে, কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারলো সে কাল মুক্তাকে মিথ্যা বলেছিল। খানবাড়ির ছোট বড় ছেলে পেলে কর্মচারী পর্যন্ত সবার খাওয়া শেষ হলেও মায়া তার কিছুই মুখে দিল না। অথচ মায়ার জন্য রাদীপ নিজে দুবার খাবার নিয়ে এসেছিল ব্যস্ততার মাঝেও। বলা যায় খাবারগুলো হৃদ পাঠিয়েছিল মায়ার জন্য, কিন্তু মায়ার শরীর খারাপের বাহানায় প্রতিবার হৃদের দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিলে তার খবর হৃদের কান অবধি পৌঁছয়। ব্যস্ততার মাঝে হৃদ সবার সামনে উঠে আসতে পারছে না বলে রাগে দাঁতে দাঁত পিষে সারাটা দিন পার করলেও রাত 8টার দিকে সকল ব্যস্ততা ঠেলে হৃদ রাদীপকে দিয়ে মায়াকে খবর পাঠালো হৃদের রুমে আসতে। পরপর দুবার মায়াকে সংবাদ পাঠালেও মায়া হৃদের সঙ্গে দেখা করতে গেল না কক্ষে। হৃদের ক্ষোভ তখন প্রকাশ্যে, চোখ মুখ শক্ত করে দুহাতে মুঠোয় চাপলো রাগ। রাদীপ তখন মায়ার কক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল। ভাবি আসলে অনেক অসুস্থ, আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগের তোপে রাদীপকে কিছু না বলে কক্ষ হতে বের হয়ে যায় তক্ষুনি। কোথায় গেছে কারো জানা নেই, আসিফ কেউ সঙ্গে নেয়নি। শোনা গেল সারাদিন নাকি হৃদও না খাওয়া ছিল, কিছু খায়নি। সেটা নিয়ে কত চিন্তিত শশী।
মায়া হৃদের চলে যাওয়ার কথাটা শুনলেও চুপ থাকলো, কিন্তু যখন শুনলো হৃদও কিছু খায়নি তখন ভিতর ভিতর খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল হয় তার। মায়া হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো ওইভাবে ফিরিয়ে দেওয়ার, কিন্তু তার পর মুহূর্তে শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ার ভিতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তেই পরিবর্তিত হয়ে রাগ জমালো। হৃদের চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়া কেন অযথা চিন্তা করতে যাবে তার? মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এসব নাটক দেখতে মায়ার ভালো লাগছে না। নিচ থেকে উপরে উঠতে উঠতে মায়া আশেপাশে তাকালো, আপাতত কেউ নেই চারপাশে। কারণ খানবাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকেই। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদিফ ও সেজুতি মিলে বলেছিল ওদের সাথে সেখানে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। জেদ ধরে নিচে মুক্তার পাশে বসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে মায়া আরো কিছুক্ষণ নিচে বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো রাগের তোপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা খুবই বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশন লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে। তাছাড়া জুইও বেশ ঘন্টাখানিক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতে এসে ভীষণ চমকালো। চারপাশে মরিচপাতি আর বেশ জমকালো সাজ দেখে মুগ্ধ হলো। এই মুহূর্তে খান বাড়িতে থাকা আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে, এমনকি এখানে খান বাড়ির ছেলেরাও উপস্থিত। মায়া গিয়ে জুইয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানো পাটিতে। সবার একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে, আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে হবে ভাব। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগেই দৌড়ে নিচে নেমে গেছে, বাকি সেজুতিরা বসে আছে এক কোণে। ছাদের অন্য পাশে ছেলেরাও হইচই করছে। তখনই কোথা থেকে রাদীপ দৌড়ে আসলো ছাদে। মায়াদের ঠেঙিয়ে এগিয়ে গেল ছাদে অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে। সবাইকে নিচে নেমে যেতে বললে একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তেই। বাকি রইল সেজুতির দলের মেয়েরা, যেখানে মায়া জুইকে নিয়ে আরো বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদীপ এগিয়ে এসে সেজুতিকে বলল, সেজু, তোদের জন্য আমি আইসক্রিম চিপস এনেছিলাম, যা তো সেইগুলো নিয়ে আয়, ছাদে সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাই। রাদীপের কথায় সেজুতি মুহূর্তেই লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদীপ সেজুতিকে আবারও থামিয়ে দিয়ে বলল, আরে তুই একা এতগুলো আনতে পারবি না সেজু, তুই বরং তোর সাথে সবগুলো সহপাঠীদের নিয়ে যা, তাহলে আনতে সুবিধা হবে। রাদীপের কথায় সেজুতির সাথে থাকা বাকি মেয়েগুলো একত্রে উঠে দাঁড়ালো সাহায্য করবে বলে। সবাই ছাদের দরজার দিকে যেতেই জুইও সবার পিছন পিছন উঠে দাঁড়াতে বলল, তাহলে আমি যাই সেজুতি আপুদের সাথে? অবশ্যই বিয়ান, আপনি গেলে আমিও আপনার সাথে যাব। আমার আবার আপনাকে ছাড়া একা ভালো লাগে না, চলেন নিচে যাই। রাদীপের মজার ছলে কথাগুলো বলেই উঠে দাঁড়ালো। জুই ইতস্তত বোধ করে রাদীপকে কিছু না বলে সেজুতিদের পিছন পিছন হাঁটলো। পুরো ছাদ খালি করে সবাইকে চলে যেতে দেখে মায়া খানিকটা ভয় ভীত হলো। মায়াকে রাদীপের সঙ্গে দাঁড়িয়ে যেতে দেখে রাদীপ মায়াকে থামিয়ে বলল, ভাবি, আপনাকে উঠতে হবে না, আপনি এখানেই বসুন। আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন, আমরা 10 মিনিটের মধ্যে আসছি, কেমন? মায়া ভয়ভীত মুখে জায়গায় বসে রইল। দেখতে দেখতে সবাই চলে গেল পুরো ছাদ খালি করে। মায়া অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল। বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের তোপ বাড়তে দেখে মায়া উঠে দাঁড়ালো। বসে থাকা পাটিটা উঠিয়ে এক পাশে রাখলো। বৃষ্টি হতে পারে যে কোনো সময়। মায়া চলে যাবে কিনা বুঝতে পারছে না। যদিও সবাই বাদে আসে, তাহলে বেশিক্ষণ বসতে পারবে না, যে কোনো সময় বৃষ্টি হবে বলে। মায়া চারপাশে ঠান্ডা বাতাস অনুভব করে শাড়ির আঁচলটা টেনে গায়ে জড়ালো। সবাই বলেছিল মায়াকে শাড়িটা চেঞ্জ করতে, কিন্তু কেন জানি মায়া করতে পারলো না। হয়তো এখন নিচে নেমে চেঞ্জ করে নিবে। দীর্ঘশ্বাসে মায়া গিয়ে দাঁড়ালো রেলিং ধরে। শরীর ঝুঁকে নিচে তাকাতেই দেখলো খানবাড়ি পাহারাদার বেশ কিছু বডিগার্ড আর কর্মচারীদের যাতায়াত ছাড়া তেমন কাউকে চোখে পড়লো না। হয়তো বৃষ্টি হবে বলে সবাই বাড়ির ভেতরে অবস্থান করছে। মায়া মনে মনে হৃদের খোঁজ করলো। আচ্ছা, লোকটা কি বাসায় ফিরেছে, নাকি এই বৃষ্টির মধ্যে বাহিরেই ঘুরছে কোথাও? মায়ার ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যে হঠাৎ ঠাস করে ছাদের দরজার শব্দ হতেই মায়া ভয়ে ধরপড়িয়ে উঠে পিছনে তাকাতেই দেখলো হৃদ শক্ত হাতে ছাদের দরজার খিল লাগাচ্ছে। হঠাৎ করে হৃদকে এই অসময়ে ছাদে দেখে মায়ার মনে ভয় হলো। সারাদিন হৃদকে অনেক অমান্য করেছে মায়া, এখন নিশ্চয়ই মায়াকে একা পেয়ে এর শোধ তুলবে লোকটা।
আশেপাশে কেউ নেই যে মায়াকে বাঁচাবে হৃদের হাত থেকে। আচ্ছা, রাদীপ ভাই প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো না তো মায়াকে একা ছাদে রেখে, যাতে ওনার ভাই এসে মায়াকে একা পায়? অবশ্যই এটা হতে পারে। মায়া হঠাৎ মনে মনে রাদীপের প্রতি রাগ হলো। সেই রাগ দেখিয়ে হৃদকে এড়িয়ে চলে যেতে চেয়ে সাহস দেখালো। হৃদের উপস্থিত অবজ্ঞা করে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার কাছে যেতে চাইলে মুহূর্তেই হৃদ চেতে উঠে শক্ত হাতে থাবা পড়ে মায়ার মুখে। মায়া ছটফটিয়ে উঠে তৎক্ষণাৎ দুহাতে হৃদের হাত থেকে মুখ ছাড়াতে চেষ্টা করলে হৃদ আরো ক্ষেপে যায়। রাগে রিরি করে বলে, ইগনোর করছিস কেন? কি সমস্যা? চোখে পড়ে না আমায়? ডাকলে আসিস না কেন? শরীরে তেজ বাড়ছে? হ্যাঁ? হৃদের শক্ত হাতের থাবায় মায়ার দাঁতের মাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠোঁট উঁচিয়ে উপরে উঠে আসলো গোল হয়ে। কোনো রকমে মায়া বলল, আমি কেন আসবো? আপনার শশী আছে না, তাকে গিয়ে ডাকেন। আমার কাছে কি? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। মায়ার কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসলো মায়ার গালে। হৃদ মায়ার মুখের উপর ঝুঁকে বলল, একদম তেজ দেখাবি না আমাকে, তাহলে হাড় ভেঙে হাতে ধরাই দিব। তুই আমার বউ হোস নাকি শশী? আমি শশীকে কেন ডাকবো বল? মায়া সেইভাবেই হৃদের হাতটা ছাড়াতে চেয়ে বলল, তাহলে শশী আপু কেন আপনার উপর এত অধিকার দেখায়? কিসের সম্পর্ক আপনার আর শশী আপুর মধ্যে? পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক। 5 বছরের সম্পর্ক আপনাদের মাঝে, সামনে নাকি বিয়ে হবে। শশী আপু আপনার জন্য লেবু পানি কেন সবসময় এনে দেয়, আর সেটা আপনি কেন সাদরে গ্রহণ করে পান করেন? শশী আপু না হয় জানে না আপনি বিবাহিত পুরুষ, সেটা কিন্তু আপনি তো জানেন আপনি বিবাহিত, আপনার বউ আছে। তাহলে আপনি কেন শশী আপুকে অ্যালাউ করছেন আপনার উপর অধিকার খাটানোর জন্য? আর আমি বউ হয়ে কেন সেটা মেনে নিব বলেন? আমি মানব না কোনো কিছু। আপনি প্রেমিকা রাখতে পারবেন, আর আমি একটু কথার অমান্য করলেই সমস্যা হয়ে যায় আপনার। আমি মানব না কোনো কিছু। হয় শশী আপু আপনার লাইফে থাকবে, নয়তো আমি। তারপরেও এসব কিছু আমি মেনে নিব না। সারাদিনের মায়া রেগে থাকার কারণটা হৃদ আগেই বুঝতে পেরেছিল, কিন্তু মায়া হৃদকে সুযোগই দিচ্ছিল না কিছু বলার। আর ব্যস্ততার জন্য হৃদেরও সময় হয়ে ওঠেনি। এখন রাদীপকে নিয়ে সবাইকে নিচে পাঠিয়ে বউকে একা পেতে হলো। হৃদের হাতটা মায়ার গালে নরম হয়ে আসতেই মায়া নিজেকে হৃদ থেকে ছাড়িয়ে নিতে চাইলে হৃদ বলে, শশী মেন্টাল পেশেন্ট বউ, ওর সাথে রাব বিহেভ করা নিষেধ। হৃদের কথা মায়া মুহূর্তেই চুপ করে যায়। শশীকে দেখলে কেউ বলবে না সে মেন্টাল পেশেন্ট, কিন্তু শশী মেন্টাল পেশেন্ট হলেও হৃদ তো আর মেন্টাল নয়। সে যদি এখন শশীকে শশীর কাজে বাধা না দেয়, তাহলে ভবিষ্যতে যদি শশী নিজের অসুস্থতার দোহাই দিয়ে হৃদকে বিয়ে করতে চায়, তাহলে কি হৃদ বিয়ে করে নিবে? অসুস্থতার দোহাই দিয়ে তো মানুষ অনেক কিছু করায়। তাহলে হৃদ কেন এই বিষয়টাতে শশীকে বাধা না দিয়ে বরং প্রশ্রয় দিচ্ছে? মায়া হৃদের কথায় রেগে গিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যেতে চেয়ে বলল, তাহলে যান আপনার পাগল প্রেমিকার কাছে, সে ভালো আদর যত্ন করতে পারবে আপনার। আমার কাছে কি জানতো আপনি? হৃদ রেগে চিবিয়ে বলল, রীত, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। হলে হোক, তারপরেও আমি মানব না কোনো কিছু। শশী আপু কেন বারবার বলে সে আপনার প্রেমিকা হয়, সেটা আগে আমাকে বোঝান। হৃদ পুনরায় মায়ার বাহু চেপে মায়াকে কাছে টেনে বলল, আরে বাবা, কি জ্বালা! বলছি না শশী আমার কিছু হয় না। তুমি আমার বউ, শশী নয়। মায়া হৃদের সঙ্গে মোছড়ামুছড়ি করে জিদ্দি গলায় বলল। 100 বার বউ বললেও আমি আজ মানব না, যান। হৃদ রাগে আগের ন্যায় মায়ার গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা, তোর মানতে হবে না। তুই তেরামিই কর, আমার যা করার আমি তাই করব। আয়। হৃদ মায়ার বাহু টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে জিদ্দি মায়া নিজেকে ছাড়াতে চেয়ে মোছড়ামুছড়ি করে বলল, যাব না আমি। ছাড়েন। আপনি শশী আপুকে শাড়ি কিনে দিয়েছেন না? যান আপনার সুন্দরী প্রেমিকার কাছে, সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে। আমার কাছে কি? ছাড়েন আমাকে। বলতে বলতে মায়া হৃদের হাতে কামড়ে ধরে নিজেকে ছাড়ানোর জন্য মায়ার দোপাটি দাঁতের মাড়িতে পিষে হৃদের হাতের চামড়া বটে যেতেই হৃদ ঝটকা মেরে নিজের হাত ছাড়ালো মায়ার থেকে। উফ, বাল কামড়াচ্ছিস কেন? কিসের শাড়ি কিনে দিয়েছি কাকে? আপনি শশী আপুকে লাল শাড়ি কিনে দেননি? সাধু সাজেন। বাল, আমি কাউকে কিছু দেই? উফ রীত,
হৃদ দাঁতে দাঁত চেপে চেঁচালো। ততক্ষণে মায়া হৃদকে বলার সুযোগ না দিয়ে পুনরায় হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। পরপরই একই জায়গায় আঘাত পাওয়াতে হৃদ অসহ্যের ন্যায় মায়ার মাথা চেপে নিজের হাত ছাড়াতে চাইলে মায়া আবারও হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। এতে হৃদ অসহ্যের ন্যায় চেঁচালো মায়াকে। উফ হৃদ। মায়া পরপর কামড়ে হৃদ সত্যি সত্যি ব্যথা পেল। চোখ মুখ লাল হয়ে উঠল ব্যথার দরুন। মস্তিষ্ক দপদপ করছে রাগে। কখন না জানি রাগের তোপে মায়াকে আঘাত করে বসে সে। কিন্তু চিত্তি মায়া তখনও হৃদের হাত কামড়িয়ে দাঁড়িয়ে। হৃদ দাঁতে দাঁত চেপে প্রথমে মায়ার মাথা ধরে আবারও নিজেকে ছাড়াতে চাইলে তাতেও ব্যর্থ হয়। এতে মায়া দাঁত আরো জোরালোভাবে চেপে গেল হৃদের হাতে। দাঁতে দাঁত চেপে অসহ্য ব্যথা সহ্য করতে চাইল হৃদ। মায়ার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে হৃদও একই কাজ করলো মায়ার সাথে। সুযোগ পেয়ে সেও মায়ার খালি কাঁধে ঝুঁকে পড়ল মুহূর্তেই। শক্তপোক্ত পুরুষালী দাঁত নরম চামড়ায় বসে যেতেই চমকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়া হৃদের হাত ছেড়ে পিছিয়ে গেল ব্যথিত জায়গায় হাত ঘষতে ঘষতে। মূলত মায়া হৃদের হাত ছেড়ে দিতেই হৃদও মায়াকে ছেড়ে দেয় সেখানেই। ততক্ষণে হৃদ সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগেই মায়া হামলে পড়লো আবারও হৃদের উপর। দুহাতে হৃদের বুকে নখ দাবিয়ে আঁচড় কাটাতে চাইলে হৃদ শক্ত হাতে দুহাত বাঁধল মায়ার পিছনে। অপর হাতে মায়ার গাল চেপে নিজের সাথে আটকিয়ে রাগে তিন তিন মেজাজে বলল,